আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। রবিউল, আমরা রিপোর্টে তো সার্বিক পরিস্থিতি দেখলাম, আপনার কাছে যদি একটু ঘটনাক্রম জানি যে এখনকার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ গোলাম রাব্বি। এই মুহূর্তে আমরা যখন কথা বলছি ঠিক সেই মুহূর্তেও কিন্তু পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। আজকে সারাদিন ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্র উভয়ই কিন্তু পাল্টা হামলা চলছে। আমরা যখন কথা বলছি তার কিছুক্ষণ আগেও রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় মুহুর্মুহু বিস্ফোরণ হয়। এরই মধ্যে ঠিক কিছুক্ষণ আগে তেহরানের যে শিল্পাঞ্চল সেই এলাকায় খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে যে একটি বিমানবন্দর, সেই বিমানবন্দরও খালি করার নির্দেশ দিয়েছে। আর তবে ইরানও কিন্তু বসে নেই। ইরানও এরই মধ্যে ইসরায়েলের মধ্যাঞ্চলে হামলা চালিয়েছে, সেখানে বেশ কয়েকজন, অন্তত 13 জন বলা হচ্ছে, আহত হয়েছে। তবে হতাহতের বিষয় এখনও পরিষ্কার নয়। আমাদের কাছে কিছু তথ্য আছে, আমি সেগুলো দেখব। হ্যাঁ, আগেই বলেছিলাম রাব্বি যে সৌদির মার্কিন দূতাবাসে কিন্তু হামলা হয়েছে। আজকে এটি আন্তর্জাতিক গণমাধ্যমের সবচেয়ে বড় আলোচিত খবরাখবর যে সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলা চালানো হয়েছে। পরপর 2টি ড্রোন হামলা চালায় ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, এবং সেই হামলায় ক্ষতি হয়েছে এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু সেই দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ভবিষ্যতে আরও হামলা হতে পারে সেই হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে এবং মার্কিন দূতাবাসে যেন কোনো ব্যক্তি না যায় সে ব্যাপারেও নির্দেশনা জারি করা হয়েছে। এছাড়া ইরানের যে হামলা চলছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের, সেই হামলায় কিন্তু এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 787 জনে দাঁড়িয়েছে। আরেকটি বিষয় হলো যে আজকে যেটা বললাম আপনাকে, তেহরানে হামলা হয়েছে, সেই হামলায় কিন্তু যে আইআরজিসির যে কমান্ড সেন্টার, সেই কমান্ড সেন্টারে হামলা চালানো হয়েছে এবং ইরানের যে প্রেসিডেন্ট ভবন, সেই প্রেসিডেন্ট ভবনেও হামলা চালানো হয়েছে। আরও কিছু আছে তথ্য, আমরা একটু দেখে নিতে চাই। বিপ্লবী গার্ডের কার্যালয়ে হামলা, আপনাকে আমি যেটি বলেছিলাম এর আগে। এবং সবচেয়ে বড় কথা হলো যে ইরানের পাশাপাশি আজকে কিন্তু লেবাননেও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পাশাপাশি এরই মধ্যে স্থল অভিযান শুরু করেছে। সেই স্থল অভিযানে সীমান্ত বেশ কিছু এলাকা, লেবাননের গুরুত্বপূর্ণ এলাকা, বলা হচ্ছে কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখলে নিয়েছে ইসরায়েল। এবং এই শুধু দখলে নিয়েই ক্ষান্ত হননি, তারা বলেছেন যে তারা ভবিষ্যতে লেবাননের আরও অংশ তারা নিয়ে নেবে। আমরা আরও কিছু তথ্য আছে সেটাও দেখছি। ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে এই মুহূর্তে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে যুদ্ধের ময়দানে, অর্থাৎ যুদ্ধের ভাষায় কথা হবে, এখন কোনো টেবিলে আলোচনা হবে না। এটার প্রস্তাব কি ইরান দিয়েছে? তিনি দাবি করেছেন, কিন্তু এই মুহূর্তে আমরা যেটি মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এক এক সময় এক এক কথা বলেছেন। তিনি এর আগে অর্থাৎ গতকাল বলেছেন যে ইরানের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পাওয়া গেছে এবং তিনি আগ্রহী, কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হয়েছে আমরা কোনো আলোচনা করব না। এরপরে মধ্যপ্রাচ্য থেকে মার্কিনদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে। এই নির্দেশনা একটি ইঙ্গিত দেয় যে হয়তো মধ্যপ্রাচ্যে যে সংঘাত চলছে, চলমান সংঘাত, এই সংঘাত হয়তো 2-1 সপ্তাহ নয়, আরও হয়তো দীর্ঘ হতে পারে। সেই আশঙ্কার কারণেই মার্কিন নাগরিকদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরেকটি আশঙ্কা থাকতে পারে যে ইরানের যে হামলা চালাচ্ছে বিভিন্ন দেশে, পারস্য উপসাগরীয় যে দেশগুলো আছে, অর্থাৎ এই হামলার পরিমাণ বাড়ানো হতে পারে। তারপর ইউরোপকে কিন্তু ইরান হুঁশিয়ারি দিয়েছে, কিন্তু আমরা জানি যে ফ্রান্স, ব্রিটেন সহ বিভিন্ন দেশ তারা বলেছে যে আমরা যুদ্ধে জড়াবো না। তারা এক এক সময় এক এক কথা বলছে। এরই মধ্যে ফ্রান্স এবং ব্রিটেন বলেছে প্রয়োজনে তাদের যে নিজ দেশের নাগরিক সেই সুরক্ষার ক্ষেত্রে তারা যুদ্ধে জড়ায় পড়তে পারে। যদি একটু বলেন যে বড় শক্তিধর রাষ্ট্রগুলো কারা যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে? বড় শক্তিধর দেশগুলো এই মুহূর্তে ইউরোপের যে অবস্থান, মোটামুটি তারা একটু কৌশলগত অবস্থান নিয়েছে। তারা সরাসরি যুদ্ধে অংশ নিতে চায় না, কিন্তু তাদের যে প্রতিরক্ষা, সেই প্রতিরক্ষার ক্ষেত্রে বেশ সতর্কতা অবলম্বন করতে চায়। আরেকটি খবর আপনাকে দিয়ে রাখি যে স্পেনের যে একটি সামরিক ঘাঁটি রয়েছে, যেটা যুক্তরাষ্ট্র এবং স্পেন যৌথভাবে পরিচালনা করে, সেটি কিন্তু স্পেন বরাবরই বলেছে মানবিক কারণে ব্যবহার করা যাবে, ইরানে হামলার জন্য সামরিক ঘাঁটি তারা ব্যবহার করতে দেবে না। অনেক সময় দেখা যায় যে এই ঘটনার প্রেক্ষাপটে কিন্তু হরমুজ প্রণালী নিয়ে ইরান বন্ধ করবে কি করবে না, তেলের উপর প্রভাব থাকে, সেই জায়গাটা কি অবস্থানে রয়েছে এখন? হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পরে কিন্তু বিশ্ব বাণিজ্যে এরই মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। ইউরোপের বাজারগুলোতে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে, বিশেষ করে গ্যাসের দাম। আমরা জানি যে কাতারে গ্যাসের যে উৎপাদন, এলএনজি যেটা বলা হচ্ছে, সেটির উৎপাদন বন্ধ করা হয়েছে, স্থগিত রাখা হয়েছে। এর ফলে কিন্তু ইউরোপের বাজারগুলোতে বড় আশঙ্কা রয়েছে। তবে আরেকটি কথা গোলাম রাব্বি, সেটি হলো বাংলাদেশের যে চাহিদা, জ্বালানি চাহিদা, সেটি এখন পর্যন্ত পর্যাপ্ত রয়েছে বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন আছে রাব্বি, আমরা এই প্রতিবেদনটি দেখে আসবো, তারপর আলোচনা করব। দর্শক, আমরা একটি প্রতিবেদন আছে, সেটি দেখে পরে আলোচনা ফিরছি।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বিশ্ব জ্বালানি সরবরাহের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী। জ্বালানি খাতে প্রায় শতভাগ আমদানি নির্ভর বাংলাদেশে এর প্রভাব কেমন হতে পারে সেই হিসাব নিকাশ করছেন নীতি নির্ধারকরা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি বলছে, দেশে বর্তমানে মজুত আছে 1,36,000 মেট্রিক টন জ্বালানি তেল। এর মধ্যে ডিজেল আছে 14 দিনের, মজুত থাকা অকটেন চলবে 28 দিন, পেট্রোল আছে 15 দিনের, ফার্নেস অয়েল 3 মাস আর জেট ফুয়েল মজুত আছে 55 দিনের। সময় সংবাদকে বিপিসি চেয়ারম্যান জানিয়েছেন, আপাতত শঙ্কা না থাকলেও জ্বালানি পণ্যের বিকল্প উৎস খোঁজার বিষয়টিও ভাবনায় রেখেছেন তারা। দাম বাড়ার বিষয়টা এখানে কমই প্রযোজ্য, এই জন্য যে আমাদের প্ল্যাটস রেট যেটা, সেখানকার রেটের সাথে আমাদের শুধু প্রিমিয়াম যোগ হয়। প্রতি 6 মাস অন্তর অন্তর আমরা এটা ফিক্সড করি, যেরকম জানুয়ারি টু জুন, জুলাই টু ডিসেম্বর। সিঙ্গাপুরে তাদের স্টোরেজ আছে বা অন্য কোনো ডেলিভারি পোর্টে থাকে, এরকম থাকে। তো এই ক্ষেত্রে স্পটে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ চেষ্টা করতে তো সমস্যা কোথায়। আগাম ব্যবস্থা হিসেবে বিপিসি আগামী 2 মাসের আমদানির আদেশ সংক্রান্ত কাজ শেষ করেছে বলেও জানান রেজানুর রহমান। মার্চে যে আমাদের 14 থেকে 15টা কনসাইনমেন্ট বা কার্গো বলেন বা জাহাজ বলেন, সবগুলোর এলসি আমরা দিয়ে ফেলেছি। এখানে আমাদের একটা অ্যাডভান্টেজ আছে। এপ্রিলেও আমাদের 14 থেকে 15টা কনসাইনমেন্ট, তার মধ্যে আমরা গতকাল 7টা কনসাইনমেন্টের পেমেন্ট এনশিওর করেছি। তো এই দিক দিয়েও আমাদের একটা ভালো অবস্থান আছে। এদিকে সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট আরও ঘনীভূত হলে পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। যুদ্ধকালীন সমস্যা তো আছেই, আমাদের যতখানি চেষ্টা করা দরকার সব করবো আমরা। মার্চে কোনো চিন্তা নেই, পরের মাসেও মানে কাজ করছি আমরা। জ্বালানি পণ্যের সিংহভাগই আসে মধ্যপ্রাচ্য থেকে। সেখানকার পরিস্থিতির উপর নজর রেখে সরবরাহকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানাচ্ছে সরকার। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, আমরা প্রতিবেদন সেক্ষেত্রে আওলাদ বলছিল যে বিশ্ববাজার এবং বাংলাদেশের পরিস্থিতি দুটোকে যদি একসাথে একটু বলেন। বিশ্ববাজারে পরিস্থিতি অনেকটাই জটিল আকার ধারণ করতে পারে, তবে বিভিন্ন দেশ কিন্তু তাদের যে বিকল্প বাজার ব্যবস্থা সেটি কিন্তু রেডি রাখে। তবে এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয়, আমরা একটু দেখতে চাই যে দেশে পর্যাপ্ত মজুদ থাকার দাবি করেছে বিপিসি। আমরা যেমন প্রতিবেদনটিতে দেখলাম, সেখানে বিপিসি বলেছে যে তাদের যে 2 মাসের যে মজুদ জ্বালানি তেল সেটির মজুদ রয়েছে এবং পরবর্তীতে যুদ্ধে যদি দীর্ঘায়িত হয়, সেই দীর্ঘায়িত হলে তাদের বিকল্প বাজার ব্যবস্থার জন্য আমদানির যে নীতিমালা সেটিও তারা জেনে রেখেছে। আরেকটি জিনিস, যে আপাতত দাম বাড়ার সংখ্যা নেই বলে জানিয়েছে, যেহেতু মজুদ আছে, মজুদ যেহেতু পর্যাপ্ত রয়েছে, তাই দাম বাড়ার এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। আরেকটি বিষয়, যে বৈশ্বিক সংকট বাড়লে বিকল্প উৎস খোঁজার চিন্তা করেছে, বিশেষ করে সিঙ্গাপুর, চায়না বা অন্য যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো থেকে হয়তো জ্বালানি তেল সরবরাহ করা যাবে বাংলাদেশে। আওলাদ, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সংঘাত, সেই সংঘাতের সার্বিক পরিস্থিতি এবং তেল গ্যাসের বিশ্ববাজারে যে অস্থিরতা, সব বিষয় নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ।